এখানে এই তোমরা যে প্রমাণটা করেছো সেখানে সম্ভবত তোমরা এখানে একটা প্রবলেমে পড়েছো। প্রবলেমটা কি এইটা একটু দেখো, যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা যখন করেছো তখন এখানে তোমরা একটা পর্দা নিয়েছিলা। এখানে এই যে পর্দাটা নিয়েছো এবং এই পর্দার উপরে যখন কোনো এখান থেকে এই ডাবল সিলিট যখন আমরা নিই, আর এখানের মোট দূরত্বটা আমি যদি ধরি ডি অথবা এটাকে যদি এ ধরি, এইটা যদি হয় তোমার S1 আর এইটা যদি হয় S2, এখান থেকে আমরা যখন দুইটা তরঙ্গের কথা বলি, একটা এখানে এসে পড়লো, একটা এখানে এসে পড়লো, এই দুইটা তরঙ্গ, আর এইটা হইলো এই দুই সিলিটের মধ্যবর্তী দূরত্ব। এখান থেকে এই জায়গাটা, এইটা মনে করো ও বিন্দু, এই যে দূরত্বটা এইটা হইলো ডি। এখন এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এই যে জায়গায় এখানে এইটা হইলো বি, আর এইটা মনে করো ক্যাপিটাল এ বিন্দু। এখানে যে কোণ এইটা হলো তোমার থিটা। তাই এইখানের সাথে এই জায়গায় এইখানে তোমার এইখানে একটা কোণ হয়, এই কোণটাকেও তারা থিটা কোণ ধরেছে। তাহলে এইখানে সম্ভবত তোমরা প্রমাণ করতে পারছো কিনা জানি না, এই থিটার এই থিটা সমান। এইটা কিভাবে, এইটা কেউ প্রমাণ করতে পেরেছো? এই দুইটা কোণ যে সমান, না কেউ এটা বুঝতে পারো নাই? কারো মাথা থেকে কোনো বুদ্ধি বের হয়েছে কিনা এইখানে? প্রমাণ করি না, এমনি বোঝা যায় যে উপরের ওই যে দুইটা বিন্দুতে মিলিত হয়েছে, ওইটা যদি টেনে ও বিন্দুতে নিয়ে আসি তাহলে তো এই থিটাটা 0 হয়ে যায়, আর ওইটা তো মানে এটার সাথে লেগে যাবে। এইটা এটার সাথে লেগে যায়? কোনটা লেগে যায়? মানে স্যার ওই পি বিন্দুটাকে যদি, হ্যাঁ বি বিন্দুটা ওই যে এ, ওই যে S1 S2 ওইটার সাথে লেগে যায়, মানে 0 হয়ে যাবে ওটা, ওই থিটাটা। আচ্ছা, এখানে ও যে কথাটা বলেছে তোমরা কেউ কিছু বুঝছো? ওর কথাটা তোমরা কেউ কিছু বুঝছো কিনা? পরমি, তুমি কি বুঝছো? বুঝো নাই? এই এ কি বুঝছো? অঞ্জিলা কি বুঝছো? ওর কথা বুঝছো নাই? এখানে ওই তুবার যে কথাটা বলছে, তুবার কথাটা ঠিক আছে, ও যেটা বলতে চাইছে ওর প্রসেসটা ঠিক আছে। শেফা, শেফা আছো? ও থাকলেও এখন আর কোনো আওয়াজ দিবে না। এখানে এই বিষয়টা হয়তো ওর কথা বুঝতে না পারো, কিন্তু কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, আমরা যখন তোমাদের 9-10-এ পড়িয়েছিলাম, না সরি 9-10 কি মানে ফার্স্ট ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়িয়েছিলাম, এরকম মনে পড়ে কিনা? এরকম যদি কোনো তলের উপর দিয়ে যদি একটা গাড়ি চলে এ বি, এটা যদি হয় সি, এখন এখানে যদি কোনো একটা বস্তু যদি তলের উপর দিয়ে পড়ে, এই বস্তুটা, তাহলে এই বস্তু একটা এদিকে একটা ক্রিয়া, তার ক্রিয়া থাকে, আর সাথে সাথে তার উপরের দিকে একটা প্রতিক্রিয়া থাকে, এটা তোমরা জানো। আর এই বস্তুটাকে পৃথিবী সবসময় এই তার ভর কেন্দ্র ধরে সোজা নিচের দিকে টানে, W=mg, এই বলে নিচের দিকে টানে। আর সেখানে আমরা বলেছিলাম এইখানের যে কোণ, এই যে কোণটা, এই কোণ আর এই কোণ সমান, মনে পড়ে তোমাদের? কি কন্ডিশনে আমরা বলেছিলাম? এখানে তুমি যদি এই জায়গাটাকে, এখানে এ বিন্দুকে আস্তে আস্তে তুমি যদি এখান থেকে নিচের দিকে নামাইতে থাকো, তাহলে তোমাদের কাছে কি মনে হয়? এইটা হলো পি, এইটা হলো কিউ,
এখানে এইটা হইলো আর, এইটা হইলো এস, বা এটা হইলো টি, আর এইটা হইলো এস। তাহলে তুমি যদি এ বিন্দুটাকে ধরে আস্তে আস্তে তুমি যদি সি এর দিকে নামাও, অনুভূমিক করার চেষ্টা করো, তাহলে এই যে থিটা কোণ, এইটা আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে না বাড়তে থাকে? থিটা কোণটা কি কমতে থাকে না বাড়তে থাকে? যদি এ বি বাহুটাকে, এ বিন্দুটাকে ধরে আস্তে আস্তে ভূমির দিকে আনতে থাকে, এই রেখাটাকে যদি ভূমির দিকে ডাউন করতে থাকো, তাহলে এই কোণের মানটা কি হইতে থাকে, কমতে কমতে থাকে না? থাকে। কমবে। এই ক্ষেত্রে এই যে পিকিউ রেখাটা, এই পিকিউ রেখাটার অবস্থা কি হয়, এ আস্তে আস্তে সরতে থাকে কিনা? হ্যাঁ স্যার। পিকিউ রেখাটা সরতে থাকে, কার দিকে সরতে থাকে? পিকিউ স্যার রেখাটা টিএস এর সরতে দিকে। থাকে টিএস রেখার দিকে। তাই যখন পুরোপুরি এবি রেখাটাকে এই সিবি রেখার উপরে মিলিয়ে ফেলা হয়, তখন পিকিউ রেখাটা পুরোপুরি কার উপরে মিলে যায়? টিএস এর উপরে। টিএস রেখার উপর। এবং টিএস রেখাটা পুরোপুরি কি খাড়া হয়ে যায় না? তখন এই কোণটা থাকে, থাকে না। থিটা কোণটা থাকে না, তখন কি এই থিটা কোণটা থাকে? এটাও থাকে না। যদি এবি রেখাটা পুরোপুরি বিসি রেখার উপরে পড়ে যায়, তাহলে এই কোণটা শূন্য হয়ে যায়, আস্তে পিকিউ রেখাটাও এই টিএস রেখার উপরে মিলিত হয়। তাহলে নিঃসন্দেহে এবি রেখাটাকে ভূমি থেকে যতটুকু উপরে উঠানো হয়, এই পিকিউ রেখা টিএস রেখা থেকে ততটুকু এখান থেকে সরে যায়। দ্যাট মিন্স এই থিটা কোণ এই থিটা কোণটা সমান। এখানে আমরা যে কন্ডিশনে আমরা এটা বলেছি, এখানেও সেম কন্ডিশনে বলা যায়। এইটা তুমি জ্যামিতিক ভাবে কোনোভাবে এখানে কোনো কিছু বাদ না দিয়ে, কোনো কিছু ইগনোর না করে তুমি 100% প্রুফ করতে পারবা। তাহলে এখানে যদি তোমাকে কিছু করতে হয়, তাহলে তোমাকে এখানে এই কন্ডিশনে এসেই এখান থেকে বলতে হবে এই থিটার এই থিটার সমান, যেটা ওই তুবা একটু আগে বলেছে। এখানে ও কি বলছে, ও বলছে যে এখানে যে এ বিন্দুটা, এই এ বিন্দুটা হইলো তোমার এইখানে মনে করো ফিক্সড, এই এও রেখার এ বিন্দুটা তোমার S1 S2 এর সাথে এখানে মনে করো ফিক্স। এখন যদি মনে করো এও রেখাটাকে এও রেখাটাকে তুমি যদি উপরের দিকে উঠাও, এখানে আনো, তখন এও রেখার দৈর্ঘ্য বাড়ে না কমে, না একই থাকে? যদি এও রেখাটাকে একটু উপরে উঠাও, এটা যদি একটু তির্যক হয়, তাহলে বাড়বে সোজা দৈর্ঘ্য। হইলে যতটুকু বাড়বে। দৈর্ঘ্য থাকে, তির্যক হইলে একটু বাড়ে না? তাহলে সোজা হইলে তোমার এ বিন্দুটা এখানে একদম এখানেও সোজাসুজি অবস্থান করতেছে। যখনই তুমি এইটাকে একটু উপরে উঠাও, তখন কিন্তু এই জায়গাটা হয়তোবা এও রেখাটা এই পর্যন্ত আসে, কিন্তু এও রেখাটাকে যদি একদম এই বিন্দুতে মিলাইতে হয়, তাহলে এ বিন্দুটা কি একটু সরে আসে না? বুঝো নাই জি স্যার। ঘটনাটা? বুঝো নাই? সেটা ওই আলোক রশ্মি দেওয়ার মতো অনেকটা। তুমি এখান থেকে এইটা হইলো তোমার মনে করো এই যে S1 S2 অবস্থানের এই জায়গাটা, তাহলে S1 S2 অবস্থান এই এ বিন্দুটা তুমি এখান থেকে এই রেখাটাকে যতই উপরের দিকে, ও বিন্দুটাকে যতই তুমি উপরের দিকে উঠাবা, তাহলে এও রেখাটাকে আস্তে আস্তে তুমি উপরের দিকে উঠাইতে থাকো, তাহলে S1 S2 রেখাটা আস্তে আস্তে এখান থেকে সরতে থাকবে, এখান থেকে সরতে থাকবে, তির্যক হয়ে যাবে। তুমি মনে করো যে এই যে রেখাটা, এইটা তোমার যখন এই যে এই বিপি রেখা এখানে আসলো, বিপি এখানে, এই হলো বিপি, খেয়াল করে দেখো, তাহলে এই বিপি যদি এখানে আসে, এইখানে যদি আসে, তাহলে এই বিপি কে যদি কোনোভাবে তুমি যদি আস্তে আস্তে নিচে নামাও, তাহলে এই বিপি এর দৈর্ঘ্য নিচে নামানো মানে কি, এই বিপি দৈর্ঘ্যটা কি কমতে থাকবে না? তাহলে বিপি রেখা যদি এইখানে এসে অবস্থান করে, এই বিপি রেখাটাকে এখানে এসে তুমি এই পজিশনে রাখতে পারবা, তখন বি বিন্দু এখানে থাকবে। যখনই পি বিন্দুটাকে এখানে আনার চেষ্টা করবা, তখন বি বিন্দুটা এখান থেকে কি করবে,
পিছনের দিকে সরে আসে কিনা, কারণ বেসিক্যালি এখানে বিপি যতখানি, এখানে বিপি কি তার থেকে কম না? তাহলে বিপি এর বাকি অংশটা কি করবে? বাকি অংশটা তো পিছনের দিকে সরে আসবে ফাঁকা পেয়ে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না যে এখানে এখানে মূল কথা হইলো যে তোমার এই যে S1 S2 এখানে যে তোমার এপি রেখা হইলো এই এপি রেখা হইলো এখানে। তাহলে এইখানে যদি এপি রেখা হয়, এই যে এপি রেখা, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা থিটা কোণ বলি, এই কোণটাকে। তাহলে এইটার এইটা সমান। এখানে মূল বিষয়টা হইলো তুমি যদি এখানে শুধু এইখানে বি চিন্তা না করো, তুমি যদি এভাবেও চিন্তা করো, এই বিন্দুটার কথা যদি চিন্তা করো, তুমি দেখো এই যে রেখাটা, এই বিন্দুটা, এইখানে তোমার এইটা যদি তোমার বি হয়, তাহলে খেয়াল করে দেখো এই যে বিপি আর S1P এরা কি? বিপি এবং S1P এরা কি? সমান। এখান থেকে যদি এটা লম্ব হয়, তাহলে সমান হইলে এই S1P থেকে এই এপি রেখাটা বড়, কতটুকু বড়? এবি পরিমাণ বড়, এবি পরিমাণ কিন্তু বড়। এখন তুমি যদি এই বিপি রেখাটাকে এই অবস্থানে তুমি যদি না রাখো, এই অবস্থানে যদি না রাখো, বিপি রেখাটাকে যদি তুমি এই বিপি রেখাটাকে এখান থেকে যদি তুমি এই অবস্থানে রাখতে চাও, এর ভিতরে কি থাকবে? এতটুক জায়গায় কি বিপি রেখাটা সীমাবদ্ধ হবে? এতটুক জায়গায় কি মনে হয় তোমাদের কাছে? বিপি রেখাটাকে কি এতটুক জায়গার ভিতরে রাখা সম্ভব? না, না স্যার। সম্ভব না। হয় পি বিন্দুটা কি এখানে বাইরে চলে যাবে, পি বিন্দুকে যদি এর উপরেই রাখি, তাহলে বি বিন্দুটা কি করবে? এদিক থেকে বাইরে চলে যাবে, পিছনে যাবে। জি স্যার। এটা কিন্তু পিছনে চলে যাবে। তাহলে তুমি যদি এই সেন্সের আন্ডারে চিন্তা করো, তুমি দেখো যে এই সেন্সের আন্ডারে চিন্তা করলে কিন্তু তোমার হিসাবটা মিলে যাওয়ার কথা। এখানে কিন্তু ওই কোণের হিসাবটা কিন্তু মিলে যাওয়ার কথা। যে এখান থেকে যদি আমরা যদি টোটাল বিষয়টাকে যদি আমরা এখান থেকে চিন্তা করি, যে এই হলো আমার একটা সিলিট S1, এই হলো একটা সিলিট S2, এখান থেকে এই যে জায়গাটা, এইটা হইলো আমার পি, তাহলে এখান থেকে এই জায়গাটা আমার হবে পি। আর এখান থেকে আমি একটা লম্ব টানলাম, এইটা হইলো আমার বি, এইটা হইলো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে এখানের যে দূরত্ব এইটা ও, এইটা হইলো আমার এ, আর এই দুইটা সিলিটের যে মধ্যবর্তী দূরত্ব এইটা ধরলাম স্মল এ। তাহলে এইখান থেকে আমি বলেছি যে এই যে কোণটা, এই কোণটাও হবে আমাদের থিটা, এই কোণটাও হবে আমাদের থিটা। এখানে মূলত তোমার এই যে বাহুটা, এই যে তোমার যে এই যে বাহু, কোন বাহুটা? যে এই S2P, অথবা তুমি যদি এভাবে চিন্তা করো এও বাহু, তাহলে এও বাহু, এইটা যদি তোমার এও বাহুটা যদি পি বিন্দুতে উঠে যায়, এও বাহুটাকে সোজাসুজি এভাবে চিন্তা করো, সেটা যদি এপি বরাবর বসাও, এও বাহুটাকে এপি বরাবর যদি বসাও, অর্থাৎ তোমার এখানে এপি কোনো আলাদা বাহু নাই, এও বাহুটাকে টেনে তুমি এপির কাছে নিয়ে আসছো। তাহলে যখনই এও বাহুটাকে টেনে এই এপি বানাইছো, তখন এও
পুরোপুরি কি এপি হবে? এই অবস্থায় এই জায়গা যদি ফিক্স থাকে এ বিন্দু, এই ও বিন্দু কি পি বিন্দুতে পড়বে? না। পড়বে না। ও বিন্দুটা হয়তো এরকম জায়গায় আসবে। এখন তখন তোমার কিন্তু এ বিন্দুতেই। এখন যদি তুমি এই ও বিন্দুটাকে টেনে পি বিন্দুতে নিতে চাও, তাহলে এ বিন্দুটা সরে কি এইদিকে আসবে না? আসবে কিনা? এই রেখাটার এই এ বিন্দুটা মানে এই রেখাটা পুরোপুরি সরে এখানে আসবে। এইখানে কিন্তু আসলে এই রকমের কোনো রেখা আর থাকবে না। পুরোপুরি এইখানের রেখাটা এই দিকে সরে আসবে। তাহলে তুমি যদি এও বাহুটাকে যতটুকু কোণে আস্তে আস্তে উপরে উঠাতে থাকবা, এও বাহুকে ঠিক এই S1 S2 ততটুক কোণে আস্তে আস্তে এদিকে সরতে থাকবে, এদিকে সরতে থাকবে। খেয়াল করো, তার মূল অবস্থান থেকে সে এদিকে সরতে থাকবে। তাহলে এও বাহুকে যদি উপরে উঠিয়ে 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 পি বিন্দুতে নাও, এবং এখানে যদি এও বাহুকে যদি উপরে উঠিয়ে পি বিন্দুতে নিয়ে এখানে যদি মূল যে অবস্থাটা ছিল এই বাহুটা তো নাই, তাহলে এই বাহুটাকে তুমি যখন পি বিন্দুতে আনছো তখন এখানের S1 S2 বাহুটা এটা সরে S1 B এই জায়গায় সে সরে আসবে। তখন এইখানের যে কাল্পনিক রেখা, এই রেখাটাকে তো এখানে সরিয়ে আনছো, তাহলে এই রেখার সাথে এখানে সে যতটুকু কোণে উপরে উঠে যাবে, মূল জায়গা থেকে উঠে গেছে, মূল জায়গা থেকে যতটুকু কোণে উপরে উঠে গেছে, এই যে রেখাটা সরে আসছে মূল জায়গা থেকে ঠিক ততটুকু কোণে সে সরে আসবে। এই যুক্তি বলে আমরা বলতে পারি যে এখানের এই যে রেখাটার সাথে এখানের যে এই কোণ আর এখানের যে এই থিটা, এই দুইটা কোণ পরস্পর সমান। এই এর বাইরে এখানে তুমি কোনোভাবে জ্যামিতিক নিয়ম দিয়ে এইটা 100% আনতে পারবা না। একদম টু দি পয়েন্টে দুইটা কোণ সমান সেটা প্রমাণ করতে পারবা, শুধুমাত্র এই লজিক থেকে তুমি বলতে পারবা। তুমি আবার একইভাবে যদি এই রেখাটাকে তুমি সরিয়ে আনতে থাকো, যতটুক কোণে আনবা, ঠিক তুমি যদি এই রেখার যদি এরকম চিন্তা করে থাকো যে এই রেখাটা এখান থেকে এখানে লাগানো, তাহলে এই কোণটা তো এই রেখাটাকে বর্ধিত করলেই এখানে কোণটা সৃষ্টি হয়। এখন তুমি যদি এইখানে লাগানো এইটা যদি চিন্তা করো, তুমি পিছন পর্যন্ত না আনলা, এখন এইটাকে তুমি যতই নিচের দিকে নামাবা, এই যে রেখাটা এই এখানে যেহেতু তোমার যুক্ত, সুতরাং S1 B বাহুটা ততই পিছনের দিকে সরতে থাকবে। তাহলে এটা তুমি এখান থেকে এখানে যত ডিগ্রি কোণে আনবা, এখান থেকেও সে এখানে ঠিক তত ডিগ্রি কোণে সরে এখানে আসবে। তাহলে এখানে আনলে যদি সে একদম পিছনে বর্ধিত করে যদি ওখানে সে থিটা কোণ সৃষ্টি করে, তাহলে এখান থেকে এখানে আনলে এই থিটাটা নাই হয়ে যাবে। দেন এই যে S1 B রেখাটাও পুরোপুরি S1 S2 বিন্দুতে এসে এই থিটা কোণটা নাই হয়ে যাবে। তার মানে এই থিটা আর এই থিটা এখানে সমান। এর আন্ডারে আমরা এই দুইটা কোণ সমান। এই বিষয়টা তোমরা একটু ভেবে চিন্তে দেখো, বিষয়টা খুব জটিল। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই টপিক দিয়ে যখন প্রশ্ন হবে স্যার, এখন যে পরীক্ষা দেবো সেইখানে কি এরকম চিত্র এখানে দিয়ে কি আসবে বুঝছো নাকি না স্যার? না বুঝছো সেইটা বল আগে। বুঝছি স্যার। এখানে তোর কোনো ই আছে কিনা, তোর পরীক্ষা পরে। এখানে এখানের বিষয় হলো যে আমাদের এই যে থিটা, এই থিটা, এই দুই থিটা আমাদের সমান। এর আন্ডারে আমরা এখানে যে ইনিশিয়াল প্রমাণগুলো করেছি, আমরা সবাই সে প্রমাণ জানি যে এই জায়গাটা যদি তোমার গঠনমূলক ব্যতিচার হয়, উজ্জ্বল হয়, সেই গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? আমাদের এতটুকু কি ছিল? আমাদের এতটুকু এই জায়গাটা ছিল মূলত পথ পার্থক্য এই দুইটার ভিতরে। তাহলে এখানে যে পথ পার্থক্য সেটা আমরা এখানে বের করেছি। পথ পার্থক্য সমান সমান 2n λ/2, মানে λ/2 এর বিজোড় গুণিতক, অর্থাৎ যে তরঙ্গ যাবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক যদি বিজোড় গুণিতকের সমান হয় দেন ওকে, তাহলে গঠনমূলক ব্যতিচার। আর যদি পথ পার্থক্য জোড় গুণিতকের যদি সমান হয় 2n, আর যদি বিজোড় গুণিতকের সমান হয় 2n - 1
λ/2 তখন হবে ধনসাত্মক ব্যতিচার। এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, অবশ্যই প্রত্যেকেই খেয়াল করেছো সেটা, এইখানে তোমার n ইকুয়ালস টু কি 0 1 2 3 এভাবে যাবে। আর এইখানে তোমার ঘটনাটা কি, এইখানে ঘটনাটা কি, এইখানে n ইকুয়ালস টু কি হবে, এখানে হলো 1 2 3 এভাবে রান করবে। এইখানে খেয়াল করো এই দুইটার ক্ষেত্রে কিন্তু n এর পরিচয় সেম না, মাইন্ড ইট। এইখানে কিন্তু n এর পরিচয়টা হইলো 1 2 3 ইত্যাদি থেকে, আর এইখানে হইলো 0 1 2 থেকে। তোমরা যদি এভাবে লিখো, এভাবে লিখলে তোমার এই যে জিরোর জন্য, এই যে জিরোর জন্য এখানে একটা পথ পার্থক্য যদি 0 হয়, মানে n যদি 0 বসাও তাহলে পথ পার্থক্য 0 হয়, তখনও গঠনমূলক ব্যতিচার, উজ্জ্বল বিন্দু। সেটার কোনো নাম নেই, সেটার নাম হইলো কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু বা কেন্দ্রীয় চরম। এরপরে n ইকুয়ালস টু যখন অন বসাবা, তখন যে তোমার উজ্জ্বল ডোরা পাবা সেটাকে বলা হবে প্রথম উজ্জ্বল ডোরা। n ইকুয়ালস টু 2 এর জন্য যেটা পাবা সেটা দ্বিতীয় উজ্জ্বল ডোরা, n ইকুয়ালস টু 3 এর জন্য সেটা তৃতীয় উজ্জ্বল ডোরা। আর এইখানে সরাসরি n ইকুয়ালস টু যখন অন বসাবা, তখন সেটাকে পাওয়া বলা হবে প্রথম অন্ধকার ডোরা। তাহলে দেখো এখানেও n ইকুয়ালস টু 1 বসাইলে প্রথম উজ্জ্বল ডোরা, এখানেও n ইকুয়ালস টু 1 বসাইলে প্রথম অন্ধকার ডোরা, ওদের সাথে কিন্তু মিল আছে। জাস্ট n ইকুয়ালস টু 0 বসাইলে এখানে যেটা পাওয়া যাবে সেটা হইলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বা কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বা কেন্দ্রীয় চরম। কেউ যদি এইখানে n এর পরিচয় ঘুরিয়ে দেয় কোনো আপত্তি নাই। এখানে যদি তোমার কেউ যদি লেখে n ইকুয়ালস টু 0 1 2 3 এভাবে যদি কেউ মেনশন করতে চায় করতে পারবে, তখন তাকে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। কারণ তুমি এখানে 0 1 2 দিয়ে এখানে 0 বসিয়ে এখানে যদি মাইনাস রাখো, তাহলে দেখো দেখি প্রথম বিজোড় সংখ্যা তুমি পাবা কিনা। 0 বসাইলে 0 -1, বিজোড় সংখ্যা কিন্তু পাচ্ছ না। বিজোড় ধনাত্মক সংখ্যা আমরা কি, আমাদের সেটা শুরু হয় কোথা থেকে, আমাদের শুরু হয় 0 থেকে, সংখ্যা রেখার মানে ধনাত্মক দিকের যে মানগুলো। তাহলে এখানে যদি 0 দিয়ে কেউ মেনশন করে তাহলে এখানে প্লাস দিয়ে লিখতে হবে। আর এখানে প্লাস দিয়ে লিখলে সেক্ষেত্রে এখানে n ইকুয়ালস টু 0 এর জন্য কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, n ইকুয়ালস টু 1 এর জন্য প্রথম উজ্জ্বল ডোরা, n ইকুয়ালস টু 2 এর জন্য দ্বিতীয় উজ্জ্বল ডোরা। কিন্তু এখানে n ইকুয়ালস টু 0 এর জন্য প্রথম অন্ধকার ডোরা, n ইকুয়ালস টু 1 এর জন্য দ্বিতীয় অন্ধকার ডোরা। তাহলে n ইকুয়ালস টু 1 বসাবা, কিন্তু অন্ধকার ডোরাটা হবে দ্বিতীয় অন্ধকার ডোরা। তাহলে এইভাবে যদি কেউ মনে রেখে যেতে পারো কোনো আপত্তি নেই। তাহলে এভাবে ভেজাল বেশি, এভাবে ভেজাল বেশি। এজন্য তোমরা সবসময় এই প্রমাণ কিন্তু তোমরা অলরেডি করেছো, আমি বারবার অ্যালার্ট করতেছি এই জায়গাগুলোতে তোমরা ভুল করো, এই n এর পরিচয় বসাতে ভুল করো। এরপরে উল্টা পাল্টা একবার হয়ে গেলে খালি উল্টো পাল্টাই হতে থাকে। তাহলে তুমি সোজা সাপটা বিষয়, তুমি যদি এখানে n অনটু দিয়ে লেখো, এখানে কোনোভাবেই তোমার প্লাস দিয়ে লেখার কোনো সুযোগ নেই, অবশ্যই মাইনাস দিয়ে লিখতে হবে। তাহলে গঠনমূলক এবং ধনাত্মক ব্যতিচারের তোমার শর্ত এখান থেকে আমরা পাই, সেটা পথ পার্থক্য থেকে আমরা হিসাব করতে পারি, পথ পার্থক্য থেকে। আবার এই যে পথ পার্থক্য, এইখানের যে জায়গাটা, এই যে পথ পার্থক্য, এখানে যদি আমরা ত্রিকোণমিতিক সূত্র লিখি তাহলে আমরা এখানে কিছু হিসাব বলতে পারি। শোয়েব মাহমুদ কিছু বলতে চাও সম্ভবত? স্যার অন্ধকার ডোরা কি কেন্দ্রীয় অন্ধকার ডোরা হতে পারে? কোনোভাবেই সম্ভব না, স্যার কখনোই এই আমির কেন্দ্রে হোসেনের বইতে অন্ধকার একটা, ডোরা। স্যার আমির হ্যাঁ, হোসেনের লিখছে বইতে নাকি? তো ওই, জি স্যার। আচ্ছা আচ্ছা, কি লিখছে তারা? স্যার ওই পুরো চার্ট দিয়ে দিয়েছে যে অন্ধকার ডোরার ক্ষেত্রে n ইকুয়ালস টু 1 হবে এরকমের। স্যার এইখানে পুরো মানে হিসাব গোলমাল করে ফেলছে স্যার। এইখানে সম্ভবত তাহলে এখানে গন্ডগোলটা পাকাইছে। তোমার যখন কেন্দ্রীয় ডোরা আসি আমরা, এখান থেকে আসবো, এখান থেকে আসবো, দুই দিক থেকে দেখো রশ্মি আসে। যেহেতু এইটা মধ্যবিন্দু,
দুইটা চির থেকে একদম সেন্টারে যে রশ্মি দুইটা আসে তাদের মধ্যে কি কোনো পথ পার্থক্য থাকে? কেন্দ্রীয় ডোরায় কোনোভাবেই থাকে না। আর না স্যার, যেখানে এই কোনো পথ স্যার এই যে পার্থক্য এই না থাকবে, যুক্তিটা স্যার ওই আক্তারুল স্যারের বইতে স্যার দেওয়া আছে স্যার। হুম, আচ্ছা স্যার এই যুক্তিটা আক্তারুল স্যারের বইতে দিয়েছে, কিন্তু ওই আমির হোসেনের বইতে যে রকমের যুক্তি দিয়েছে সেই অনুযায়ী স্যার ওই একটা ম্যাথও করছে, ওই কুষ্টিয়া বোর্ডে আসছিল 2016 সালে আচ্ছা স্যার। ওই ম্যাথটা দুই জায়গায় দুই রকম অ্যান্সার দিয়েছে, মানে ওই ওই দুই কনসেপ্ট অনুযায়ী স্যার। এখন কোনটা কিরকম হবে স্যার ওই যদি দেখতেন আমির হোসেনের বইয়ের ওইটা স্যার। আমরা প্রবলেম সলভ করার সময় দেখব। তবে তোমার শর্ত হইল যে কেন্দ্রীয় ডোরা কখনোই অন্ধকার হবে না। জি স্যার, প্রথম কেন্দ্রীয় কথা ডোরা হলো এটা অন্ধকার হয় কেমনে? কোনোভাবেই সম্ভব না। যদি আমির হোসেনের বইয়ে কোনোভাবে ওটার কোনো যুক্তি দিয়ে থাকে অমিট করে দিতে হবে। সবসময় তোমার চির থেকে কেন্দ্রে একদম ডোরার এই যে পর্দার মধ্যবিন্দুতে যে দুইটা রশ্মি আসে তাদের মধ্যে টোটালি কোনো পথ পার্থক্য থাকে না। আর যেখানে পথ পার্থক্য থাকবে না সেখানে অন্ধকার ডোরা হওয়ার কোনো সুযোগ টোটালি নেই। তাহলে এইখানে সবসময় কেন্দ্রেরটা হয় চরম, তারপরে ওটাকে ভিত্তি করে এরপরে তোমার ডোরাগুলো উপরের দিকে রান করে, আবার ডোরাগুলো নিচের দিকে রান করে। তাহলে উপরের দিকে পর্যায়ক্রমে সাজানো থাকে, প্রথম এখানে উজ্জ্বল ডোরা, তারপরে অন্ধকার ডোরা, এরপরে উজ্জ্বল ডোরা। তাহলে এখন যে অন্ধকার ডোরাটা পাওয়া যায় এইটাই প্রথম অন্ধকার ডোরা। এরপরে যে উজ্জ্বল ডোরা পাওয়া যায় এটা প্রথম উজ্জ্বল ডোরা। এরপরে দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় অন্ধকার, তৃতীয় উজ্জ্বল, এভাবে পরপর পরপর সাজানো থাকে। আবার নিচেও একদম সেম ঘটনা ঘটে। আর কেন্দ্রে কখনোই অন্ধকার ডোরা হবে না, পাওয়াও যাবে না। তাহলে এটার হিসাব তুমি এইভাবে করে ফেলবা, এইভাবে করে নিবা। এখন এখানে আমরা এইটাকে যদি আমরা পথ পার্থক্যের বিষয়টাকে আরেকটু এখান থেকে চিন্তা করে বলি, গতদিনও আমি বলে দিছি সে কথা। এটা যদি আমরা থিটা নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে পথ পার্থক্য সমান সমান এ সাইন থিটা। তাহলে এ সাইন থিটা যদি বলি তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সাইন থিটা সমান সমান 2n λ/2 এই গঠনমূলক ব্যতিচারের জন্য। আর এ সাইন থিটা সমান সমান 2n - 1 ইন্টু λ/2। এটা কি ধনাত্মক ব্যতিচারের জন্য। এটাও কিন্তু তোমার গঠনমূলক এবং ধনাত্মক ব্যতিচারের শর্ত। তাহলে আমরা এগুলো সব লিখছি পথ পার্থক্য দিয়ে। আমরা এখানে দশা পার্থক্য দিয়েও কিন্তু আমরা শর্ত লিখতে পারি। তাহলে দশা পার্থক্য দিয়ে শর্ত লিখলে কি হবে সেক্ষেত্রে? দশা পার্থক্য দিয়ে যদি আমরা শর্ত আমরা লিখি তাহলে সেটাও তোমরা প্রমাণে কোথাও পেয়েছো ওর ভিতরে। তাহলে প্রত্যেক সূত্রই কিন্তু সেপারেট রাখতে হবে। এখানে কিন্তু পথ পার্থক্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, আমি দশা পার্থক্যের সাথেও আমি সম্পর্ক নিয়ে লিখতে চাই, মানে ধনাত্মক ব্যতিচার এবং গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমি যদি লিখি দশা পার্থক্য সমান সমান দশা পার্থক্য, তাই তোমরাই এটা বের করতে পারবা। ওই যে দশা পার্থক্য সমান সমান 2π/λ ইনটু পথ পার্থক্য, ওই সূত্রের আন্ডারে যদি এখানে ফালাও পথ পার্থক্য তাহলে কি হবে? দশা পার্থক্য চলে আসবে, এই পাশে ঘুরাই দিলে দেখবা তোমার একটা হিসাব পড়ে যাবে। এই যে 2n π এরকম সম্পর্ক চলে আসবে। এটা হলো গঠনমূলক ব্যতিচারের জন্য, যেখানে পরিচয় কিন্তু সেম, n = কি 0 1 2 3 ওভাবে রান করবে। আবার এখানে দশা পার্থক্য এখানে ইকুয়ালস টু 2n - 1। এখানে হইলো তোমার যদি লেখো কত পাই, পাইয়ের যদি জোড় গুণিতক আর পাইয়ের যদি পাইয়ের জোড় গুণিতক আর এখানে হলো পাইয়ের যদি বিজোড় গুণিতক হয়, হ্যাঁ বিজোড় গুণিতক যদি হয় তাহলে তোমার এখানে হবে হলো ধনাত্মক ব্যতিচার। এখানে n এর মানগুলো কি হবে, রান করবে কিভাবে? এখানে কিন্তু 1 2 3 এভাবে রান করবে। তাহলে আমরা এই কন্ডিশন পথ পার্থক্য দিয়ে লিখতে পারি, পথ পার্থক্যের আরেকটা ফরম্যাট সাইন থিটার মাধ্যমে লিখতে পারি, আবার দশা পার্থক্য দিয়েও আমরা লিখতে পারি। সুতরাং প্রত্যেকটা ফরম্যাট সেপারেট করে রাখবো, এইখানে ভেজালটা ঠিক করে নেবা।
এইখানের কোণের বিষয়টা নিজেরা একটু অ্যানালাইসিস করে জায়গাটা ক্লিয়ার করো। এইখানে তোমার এরপরের যে বিষয় যেগুলো তোমরা পড়েছো অলরেডি, সেখানে তোমার হয়তো এখানে এরকমের কিছু বের করতে দেয় যে এখান থেকে এই যে উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়েছে, এই উজ্জ্বল ডোরার দূরত্ব কত। তাহলে এই উজ্জ্বল ডোরাটা যদি তোমার এনতম উজ্জ্বল ডোরা হয়, তাহলে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে। এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব যে কত হবে এটা তোমার কাছে অন্তর বিষয়। কারণ তুমি এখানে দেখো এই যে বাহুটা ওপি, এই ওপি বের করতে হবে, এটা আমি মনে করি এক্সেল। তাহলে ওপির সাথে তোমার এই যে এ ও পি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে তোমরা এখানে নিঃসন্দেহে তোমরা সূত্র লেখো, tan থিটা সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু এও। এও মানে হইল ডি। আবার এই থিটা যদি খুব ক্ষুদ্রতম কোণ হয়, ক্ষুদ্র কোণের জন্য এইখানে তোমরা পেয়েছিলে কি, সাইন থিটা সমান সমান কি পেয়েছিলা, এ সাইন থিটা সমান সমান পেয়েছিলা এখানে কি, এই যে S2 মানে পথ পার্থক্য, পথ পার্থক্য পেয়েছিলেন এখানে। তার মানে কি এটা, এটা হলো S পথ পথ পার্থক্য। এই পথ পার্থক্য এটা যদি তোমার এনতম উজ্জ্বল বিন্দু হয়, তাহলে উজ্জ্বলের জন্য গঠনমূলক ব্যতিচ্ছেদের জন্য এই পথ পার্থক্যটা কি ছিল তোমার 2n ল্যামডা, মনে আছে একটু আগে যে আমরা লিখেছিলাম, মনে নাই মনে হয়, ও 2n ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 অথবা n ল্যামডা। তাহলে তোমার এই ক্ষুদ্র কোণের জন্য এই tan থিটা আর sin থিটা এরা পরস্পর সমান। এই দুইটা সমান করে, এই দুইটা সমান করে এখান থেকে তোমার একটা সূত্র লেখা যায়। কি লেখা যায় সেটা, সেটা লেখা যায় যে তোমার এখানে যদি আমরা তাহলে লিখি এই sin থিটার পরিবর্তে যদি tan থিটা লিখি, তাহলে আমরা লিখতে পারি a tan থিটা সমান সমান n ল্যামডা। আবার tan থিটা মানে হলো xn বাই d, তার মানে a xn ডিভাইডেড বাই d ইকুয়ালস টু n ল্যামডা। তার মানে xn আমার দরকার সেন্ট্রাল ডোরা থেকে উজ্জ্বল ডোরার এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। তাহলে xn সমান সমান আমরা কি লিখতে পারি, xn আমরা লিখতে পারি এখান থেকে n d ল্যামডা ডিভাইডেড বাই a। এই হইলো একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, একদম সেপারেট করে এই প্রমাণ করা যায়। তোমরা কখনো সূত্র এখানে প্রমাণের ভরসায় বসে থাকবে না যে পরীক্ষার সময় প্রমাণ করে আমরা বের করব, নো, কোনোভাবেই সেটা কিন্তু সম্ভব না। তোমরা এখান থেকে সরাসরি সূত্র মুখস্থ করে ফেলবা এবং একদম সেপারেট ভাবে মাথায় রাখবা যে কি বলা হচ্ছে এখানে, যে কেন্দ্রীয় ডোরা থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। এই তাহলে এটা যদি এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব হয়, তাহলে অবশ্যই একদম সিমিলার ওয়েতে যদি প্রমাণ করে নিয়ে আসো, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরার দূরত্ব কি হবে। এনতম অন্ধকার ডোরার দূরত্ব হবে, এখানে আসবে হলো 2n মাইনাস 1 d ল্যামডা ডিভাইডেড বাই 2a। কারণ এইখানে কিন্তু তোমার একটা ছিল ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, এই ল্যামডা বাই 2 নিচে একটা 2 আসছে। সুতরাং তোমরা কিন্তু অনেক সময় n ল্যামডা n d ল্যামডা বাই a লেখো আর 2n মাইনাস 1 d ল্যামডা ডিভাইডেড বাই a লেখো, এই 2টা দিতে ভুলে যাও। সূত্রগুলো এই সব জায়গায় ভুল হয়। তাহলে এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরার দূরত্ব, আর এটা হলো এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে এখানে তিনটা সূত্র কাছাকাছি। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তিনটা সূত্র কাছাকাছি। সেটা হইলো তুমি যদি এখানে চিন্তা করো যে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn ইকুয়ালস টু n d ল্যামডা ডিভাইডেড বাই a, আর এনতম অন্ধকার ডোরার দূরত্ব এই যে 2n মাইনাস 1 d ল্যামডা ডিভাইডেড বাই 2a।
এখন এটা হইলো এনতম উজ্জ্বল ডোরা, তাই ঠিক পরের উজ্জ্বল ডোরাটা কততম উজ্জ্বল ডোরা? এন প্লাস অনতম উজ্জ্বল ডোরা, n+1 এন প্লাস অনতম উজ্জ্বল ডোরা। তাহলে এন প্লাস অনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কি হবে বলতে পারো? তাহলে এনতম উজ্জ্বল ডোরা এখানে এন আছে, এন প্লাস অনতম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এখানে কি থাকবে? n+1 থাকবে। n প্লাস অন ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে এই যে এখানে একটা উজ্জ্বল ডোরা, খেয়াল করো বিষয়টা, আমরা বলছি কিন্তু এখানে একটা উজ্জ্বল ডোরা, তার মানে এখানে একটা উজ্জ্বল ডোরা, এর পরে আছে একটা অন্ধকার ডোরা, এর পরে আর একটা কি আছে? উজ্জ্বল ডোরা। তাহলে এই হলো অন্ধকার ডোরা। তাহলে এই যে ডোরাটা এটা হলো এনতম, এন এর, আর এইটা হইলো এন প্লাস অনতম। এটা সবাই বুঝো কিনা? তাহলে এনতম উজ্জ্বল ডোরা আর এন প্লাস অনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, সেটা কি বলা হয়? পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। আর পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানেই হইলো ডোরা ব্যবধান। তার মানে একটা উজ্জ্বল ডোরার সেন্টার থেকে পরবর্তী উজ্জ্বল ডোরার সেন্টার পর্যন্ত, অথবা একটা উজ্জ্বল ডোরার শুরু থেকে তার পরবর্তী উজ্জ্বল ডোরার শুরু পর্যন্ত যে দূরত্ব, সেটা কি বলা হয়? ডোরা ব্যবধান। তাহলে তুমি এখান থেকে এই এন প্লাস অনতম ডোরার দূরত্ব, মোট এতখানি দূরত্ব হইল এইটা, আর এখান থেকে এনতম দূরত্ব হইল এইটা। তাহলে টোটালটা থেকে যদি এতটুকু বাদ দিই, তাহলে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় কি? পাওয়া যায় কিন্তু পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস ডোরা ব্যবধান। আর এই মধ্যবর্তী দূরত্ব বলতে সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে, মধ্যবর্তী দূরত্ব মানেই হইল তোমার যে কোনো দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব। দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব বলতে একটা উজ্জ্বল আর একটা অন্ধকার না, পাশাপাশি না, একটা উজ্জ্বল ঠিক তার পরের উজ্জ্বল, তার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব হইলো এই প্রথম উজ্জ্বল ডোরার তুমি সেন্টার থেকে চিন্তা করতে পারো, তাহলে ঠিক তার পরের উজ্জ্বল ডোরার সেন্টার। যদি প্রথম উজ্জ্বল ডোরার শুরু থেকে চিন্তা করো, তাহলে ঠিক তার পরের উজ্জ্বল ডোরার শুরু পর্যন্ত দূরত্ব। এই দূরত্বগুলো কি বলা হয়? ডোরা ব্যবধান। পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরা, পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরা বিবেচনা করতে গেলে মাঝখানে একটি অন্ধকার ডোরা ঢুকে যায়। কিন্তু যদি বলা হয় পাশাপাশি একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, তাহলে পাশাপাশি একটি উজ্জ্বল আর একটি অন্ধকার, তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি? তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে তোমাকে চিন্তা করতে হবে ওখানেও ওই উজ্জ্বল ডোরার শুরু থেকে অন্ধকার ডোরার শুরু, তারপরে অথবা উজ্জ্বল ডোরার সেন্টার থেকে অন্ধকার ডোরার সেন্টার, তার মানে সেটা আসে ডোরা প্রস্থ। এই কথাগুলো কিন্তু অঙ্কের ভিতরে বলা থাকে, তোমরা ভেজাল লাগাই দাও। তোমরা খেয়াল রাখো কি বলছে তোমাকে, কি বলেছে যে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এ কথা বলেছে কিনা, অথবা বলেছে কিনা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, যে কথা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি অন্ধকার ডোরা মানে কিন্তু পাশাপাশি দুটি অন্ধকার ডোরা না, পাশাপাশি দুটি অন্ধকার ডোরা না, তার ভিতরে একটা উজ্জ্বল ডোরা ঢুকে যায়। পরপর দুটি অন্ধকার ডোরা মানে এই একটা অন্ধকার ডোরা। তাহলে দেখো এই অন্ধকার ডোরা আর এই অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, তার মাঝখানে একটা উজ্জ্বল ডোরা ঢুকে গেছে। পরপর দুটি উজ্জ্বল ডোরা, তার মাঝখানে একটা অন্ধকার ঢুকে গেছে। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরা, পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এর মানে হলো ডোরা ব্যবধান। আর পাশাপাশি একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা কথা তোমরা মিলাই ফেলো। পাশাপাশি একটি উজ্জ্বল একটি অন্ধকার, তাহলে একটি উজ্জ্বল একটি অন্ধকার, এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এর মধ্যবর্তী দূরত্বটা হইল সাধারণত ডোরা প্রস্থ। তাই সবসময় তুমি দূরত্বের ক্ষেত্রে চিন্তা করবা, যাই বলুক না কেন, একটা ডোরা শুরু থেকে পরের ডোরা শুরু,
অথবা একটা ডোরার শেষ থেকে পরের ডোরার শেষ, অথবা একটা ডোরার সেন্টার থেকে পরের ডোরার সেন্টার। যখন পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার কথা বলে, পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরা, তাহলে সেখানেও একটা উজ্জ্বল ডোরার শুরু থেকে পরের উজ্জ্বল ডোরার শুরু। তাহলে পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এই একটা, এই একটা। তাহলে এই উজ্জ্বল ডোরার শুরু থেকে এই উজ্জ্বল ডোরার শুরু, তাহলে এতখানি দূরত্ব। আর পাশাপাশি দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই অন্ধকার ডোরা, এই অন্ধকার ডোরা, তাহলে এই যদি শুরু বিবেচনা করো, তাহলে এই অন্ধকার ডোরার শুরু এখানে, এই মধ্যবর্তী দূরত্ব, তারা সবসময় সমান, সেটাই ডোরা ব্যবধান। আর পাশাপাশি একটি উজ্জ্বল ডোরা, আর পাশাপাশি মানে একটি উজ্জ্বল একটি অন্ধকার ডোরা, তাহলে একটা উজ্জ্বল ডোরা এই আর একটা অন্ধকার ডোরা এই, তার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা? সেক্ষেত্রে উজ্জ্বল ডোরার যদি শুরু ধরো, তাহলে এর পরের যে অন্ধকার ডোরা তার শুরু পর্যন্ত, তাহলে এই হলো উজ্জ্বল ডোরার শুরু আর অন্ধকার ডোরার শুরু এখানে। তাহলে এই উজ্জ্বল ডোরার শুরু থেকে অন্ধকার ডোরার শুরু, এর মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে সেটা দেখো নিঃসন্দেহে চলে আসলো আগের যে দূরত্ব ছিল তার অর্ধেক, মানে ডোরা ব্যবধান তার অর্ধেক, অর্থাৎ ডোরা প্রস্থ। তাই ডোরা প্রস্থটা হলো অলওয়েজ ডোরা ব্যবধানের অর্ধেক। মাইন্ড ইট, এই জায়গায় যেন ভুল না হয়, কি বলেছে কথা যেন ঠিক মতো মাথায় রাখি। তাহলে তোমার এই পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, সেটা যদি হয় তোমার ডেল এক্স, সেই ডেল এক্সটা কত হবে? এখান থেকে এইটা থেকে যদি এইটা বিয়োগ করি, তাহলে দেখো এখানে এখানে আসে এন ডি ল্যামডা প্লাস ডি ল্যামডা ডিভাইডেড বাই এ মাইনাস এন ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। যদি এখানে লসাগু করো, তাহলে আসবে এন ডি ল্যামডা প্লাস ডি ল্যামডা মাইনাস এন ডি ল্যামডা। তাহলে এইটা এটা কাটা যায়, থাকতে আছে ডি ল্যামডা ডিভাইডেড বাই এ, ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে ডোরা ব্যবধান, ডোরা ব্যবধানের সূত্রটা কি আসতেছে? ডোরা ব্যবধানের সূত্রটা আসতেছে ফাইনালি তোমার এরকম, ডোরা ব্যবধানের সূত্রটা আসতেছে ডেল এক্স ইকুয়ালস টু ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে দেখো এন তম ডোরার দূরত্ব মানে সেন্টার কেন্দ্রীয় চরণ থেকে এন তম ডোরার দূরত্ব, তার যে সূত্র, আর ডোরা ব্যবধান মানে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব যেহেতু সেম, তাই ডোরা ব্যবধান সূত্র কিন্তু কাছাকাছি। এখানে এন আছে, এখানে এন নাই, জাস্ট এইটা। আর ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ যদি হয় তোমার শুধু এক্স, তাহলে সেটা কি হবে? ওই ডোরা ব্যবধানের অর্ধেক, তাহলে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এই দেখো তিনটা সূত্র এখানে কিন্তু একদম তিনটা সিরিয়াল এবং খুব কাছাকাছি সূত্র, একভাবে পাশাপাশি লিখে তারপরে মুখস্থ রাখবা। এই হলো কেন্দ্রীয় ডোরা থেকে এনতম ডোরার দূরত্ব, এইটা হলো পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার ডোরা অথবা অথবা ডোরা ব্যবধান, এই হলো ডোরা প্রস্থ, সেটা হোক উজ্জ্বল সেটা হোক অনুজ্জ্বল। তাহলে অন্ধকারের ক্ষেত্রে তোমার এনতম অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে ডোরা ব্যবধান অন্ধকার ডোরার ক্ষেত্রেও ডোরা ব্যবধান কি হবে? ডোরা ব্যবধান উজ্জ্বলের ক্ষেত্রেও যা হবে অন্ধকারের জন্য তাই হবে, সেটাও হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। আর ডোরা প্রস্থ অন্ধকার ডোরার প্রস্থ হবে সেম, সেটা হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2, ওইটার অর্ধেক। তাহলে আমরা উজ্জ্বল এবং অন্ধকারের এই বিষয়গুলো আমরা ঠিক করলাম। এখন দেখো এখানে এই ডোরা প্রস্থটা নির্ভর করে কার কার উপর? কার কার উপরে নির্ভর করে? ডি, এ এবং ল্যামডা। তাহলে এখানে যে সিস্টেমটা আমি নিলাম, এই টোটাল সিস্টেমটা যদি আমি পানির ভিতরে নিয়ে যাই, টোটাল সিস্টেমটাকে যদি পানির ভিতরে নিই, তাহলে আমার কি কি চেঞ্জ হয়? একদম সেম সিস্টেমটাকে এটা বায়ুতে নিয়ে কাজ করছি, এখন আমি পানির ভিতরে নিয়ে ঢুকবো। তাহলে তোমার সিলিটের মধ্যবর্তী যে দূরত্ব, সিলিটের যে মধ্যবর্তী দূরত্ব সেটা তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেম সিস্টেম, এটা ঠিক থাকবে, পর্দা যেখানে আছে সেখানেই থাকবে, শুধু চেঞ্জ হবে ল্যামডা। কারণ আলোক তরঙ্গ তখন গেছে বায়ুর মধ্যে দিয়ে, এখন যাবে পানির মধ্যে দিয়ে। তাহলে বায়ুর মধ্যে এবং পানির মধ্যে এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে।
তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যদি পরিবর্তন ঘটে তাহলে সেক্ষেত্রে ল্যামডা কি কমে যাবে না বেড়ে যাবে, তোমাদের কাছে কি মনে হয়? স্যার কমবে। সেক্ষেত্রে যদি ল্যামডা কমে যায় তাহলে ডেল এক্স এর মানটা কি হয়ে যাবে? বেড়ে যাবে কমবে। না কমে যাবে? এইটা কমে যাবে। কমবে। তাই ডেল এক্স মানে কি? তোমার ডোরা ব্যবধান। আর ডেল এক্স যদি কমে তাহলে এক্স কি কমবে না বাড়বে? ডোরার প্রস্থ তাও কমবে স্যার। সেও কমবে। তাহলে ডোরাটা চিকন হয়ে যাবে। তাহলে সেম সিস্টেমটা পানির ভিতরে রাখলে কি পরিবর্তন হবে? এখানে ডোরাটা যতটা প্রশস্ত ছিল সেইটা থাকবে না, ডোরাগুলা সরু হয়ে যাবে। এখন যদি ডোরা সরু হয়ে যায় তাহলে ঘটনাটা কি? একটা ডোরা যখন এরকম চওড়া থাকে তখন সেটা এর ভিতরে টোটাল আলোটা থাকে, একটা উজ্জ্বল ডোরা। কিন্তু এই উজ্জ্বল ডোরাটা যখন এতটুক হয়ে যায় তখন টোটাল আলোটা এতটুকের মধ্যে থাকে। তাহলে ডোরা যখন সরু হয়ে যায় তখন সে বেশি চকচক করে, তার উজ্জ্বলতা বেড়ে যায়। মাইন্ড ইট, এই কথাটা মাথায় রাখবে। সৃজনশীলে কিন্তু অ্যানালাইসিস করতে দেয় যে কি পরিবর্তন ঘটবে। তোমরা সবাই লিখে আসো যে ডোরার প্রস্থ কমে যাবে। এখানে মার্কস কিন্তু ফুল পাবা না। এই ডোরার প্রস্থ কমার সাথে সাথে এখানে যে তোমার যে ব্যতিচার ঝালর সৃষ্টি হয় সেই ব্যতিচার ঝালরের উজ্জ্বলতা বেড়ে যায়। তার মানে হলো যখন উজ্জ্বল ডোরাটা বেশি প্রশস্ত ছিল সেখানে সেই আলোটা ছিল, কিন্তু আলোটা এখন এই ছোট্ট জায়গার ভিতরে চলে আসে, তখন ওই প্রস্থ কমে যায়, তার উজ্জ্বলতাটা বেড়ে যায়। তাহলে এই বিষয়টা এখান থেকে অ্যানালাইসিস করবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই একটা পার্ট গেল। আর একটা পার্ট আসে কোণের বিষয়। কোণের বিষয়টা কিভাবে আসে খুব ভালো করে সতর্ক এখানে খেয়াল রেখে, এখানে কোশ্চেন ধরে কোণের জায়গাটা থেকে তোমাকে বলা হয় এই যে ব্যবস্থা বা সিস্টেম, এই সিস্টেমে তোমার এনতম ডোরার তোমার কৌণিক ব্যবধান কত? কৌণিক ব্যবধান বলছে তার মানে কোণ। তাহলে কোণটা হবে কোন জায়গায়, কার সাথে, কিভাবে? তাহলে এখানে যদি হয় পর্দা, এইটা যদি হয় তোমার এ, এখান থেকে এইটা যদি হয় ও, এইটা যদি হয় ডি, তাহলে এখান থেকে এই যে জায়গা এইটা যদি হয় একটা সির, এইখানে যদি হয় একটা সির, এইটা যদি হয় পি বিন্দু, এইটা S1, এইটা S2। তাহলে খেয়াল করে দেখো তোমার এই যে যেখানে তোমার এনতম উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, এই এনতম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত? তার মানে এনতম উজ্জ্বল ডোরার যে সেন্টার, সেই রেখাটা এই যে চিরের মাঝখানে আর এই পর্দার যে মধ্যবিন্দু আর চিরের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু ওই যে ডোরা সৃষ্টি হয় সেই ডোরার সেন্টারের সাথে যে কোণ সৃষ্টি করে, এটা কি বলা হয়? কৌণিক ব্যবধান। এই কোণটা, এই কোণটা কিন্তু কৌণিক ব্যবধান। এবং কার কৌণিক ব্যবধান? এনতম ডোরার কৌণিক ব্যবধান। মাইন্ড ইট। তাহলে এনতম ডোরার কৌণিক ব্যবধান যদি এইটা হয় তাহলে আমরা লিখতে পারি tan থিটা n সমান সমান এখান থেকে এই পর্যন্ত এনতম উজ্জ্বল ডোরা, দ্যাট মিন্স এটা হলো তোমার xn, তার মানে xn ডিভাইডেড বাই দূরত্ব d। একটু আবার আমরা xn এর
আছো তোমরা? তোমরা কি জি স্যার। সবাই জি স্যার। আছো? কথা জি বোঝা স্যার। যায়? একটু নেটে ঝামেলা করছিল। তাহলে তোমরা দেখো এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn একটু আগে তোমাদের দেখাইছি, সেটা কত ছিল মনে পড়ে? n d ল্যামডা ডিভাইডেড বাই কি এ ছিল না? এ এ মনে স্যার। পড়ে? আর এখানে একটা ডি আছে, তার মানে এইটা এইটা কাটা যায়, তার মানে কি দাঁড়াইলো tan থিটা n ইকুয়ালস টু, তাহলে tan থিটা n ইকুয়ালস টু n ল্যামডা ডিভাইডেড বাই এ। লিখতে পারি না পারি না? n তম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, তাহলে কৌণিক বিস্তার হলো আমার থিটা n। এখন আমরা আবার জানি যে এই থিটা যদি ক্ষুদ্রতর কোণ হয় তাহলে tan থিটা সমান সমান কি লেখা যায়? এখানে থিটা লেখা যায়। তোমরা কি জানো সেটা? এটা কি জি জানো? তোমরা কি বলতে পারো তখন এই থিটা কোন এককে? এইটা কিন্তু তোমরা জানো না। তোমরা তো জানো, অস্পষ্ট আকারে জানো। আমি কিন্তু এটা ফার্স্ট ইয়ারেও বলে আসছি যে এক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থিটা রেডিয়ান এককে, নট ডিগ্রি এককে। তুমি কখনোই ডিগ্রি এককে মনে করো tan 0.5 ডিগ্রি সমান সমান 0.5 পাবা না, ক্যালকুলেটরে বসাই দাও। তাই 0.5 ডিগ্রি তুমি যা পাবা ওই 5 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে দেখো, তাহলে 5 ডিগ্রির মান যা হবে এই 5 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে সেই মানই পাওয়া যাবে। তার মানে tan থিটা ইকুয়ালস টু থিটা হবে, সেটা হলো রেডিয়ান একক। tan থিটার মান যা হবে এই থিটাটাও তাই হবে, তখন এই থিটাটা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে তুমি tan, তোমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো tan 0.5 ডিগ্রি সমান কত? একটা মান আসবে, এখানে একটা মান আসবে, সেটা এই 0.5 এর কিন্তু সমান না। সেটা কার সমান হবে? এই 0.5 কে তুমি রেডিয়ানে নাও, দেখবা তার সমান হয়ে যাবে। তাহলে আমরা tan থিটা n সমান সমান, আমরা যদি এখানে লিখি থিটা n, তাহলে অবশ্যই এই থিটা nটা কোন এককে? রেডিয়ান। এইটা কিন্তু তোমরা ভুল করো একদম সমান সবাই। এইটা অনেক সময় তোমার ডিগ্রি ঠিগ্রি এককে দেওয়া থাকলেও তোমাকে সব সময় কি মাথায় নিয়ে কাজ করতে হবে? তাকে রেডিয়ান এবং রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে n ল্যামডা ডিভাইডেড বাই a, তাহলে এইটা হইলো n তম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তারের সূত্র। তাহলে বলো দেখি n প্লাস 1 তম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার কত হবে? n প্লাস 1 বলতে পারো? ল্যামডা বাই এ। তো ল্যামডা বাই এ হবে। তাহলে হবে হইলো এই যে থিটা n প্লাস 1 তম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তারটা হবে n প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই a। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আসো, ভালো করে খেয়াল করো, এই জায়গায় কিন্তু তোমরা প্রায় ভুল করো। এইটা হলো n তম উজ্জ্বল ডোরা, এরপরে তো একটা অন্ধকার আছে, এরপরে একটা উজ্জ্বল আছে, এর নিচে একটা অন্ধকার আছে। আমার অঙ্কন কিন্তু সমান হচ্ছে না, এগুলোকে সব সমানই ধরে নেবা প্রস্থ। তাহলে উজ্জ্বল, অন্ধকার, উজ্জ্বল, এটাও অন্ধকার। তাহলে তুমি দেখো এই পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী কৌণিক বিস্তার কত? তাহলে কৌণিক বিস্তার কত হবে? সেটা থিটা ইকুয়ালস টু এইটা বিয়োগ এইটা, তাহলে এইটা বিয়োগ এইটা হইলে n ল্যামডা প্লাস ল্যামডা ডিভাইডেড বাই a মাইনাস n ল্যামডা বাই a। ল্যামডা বাই এ। তাহলে ফাইনালি কি থাকে? ল্যামডা বাই a। তাহলে এই যে থিটাটা, এটা কার কৌণিক বিস্তার? কেউ বলতে পারো? কোন পরপর কোন দুটি জায়গার কোণ? উজ্জ্বল ডোরার তাহলে পরপর কোনটা দুটি হবে উজ্জ্বল- সব সময় মাইন্ড ইট, কোন হবে সব সময় দুই সিলিটের মধ্যবিন্দুতে।
তখন এই যে থিটাটা এটা হবে এই যে উজ্জ্বল ডোরা তার যে সেন্টার আর এই যে উজ্জ্বল ডোরা তার যে সেন্টার, এই দুই সেন্টার এই বিন্দু থেকে যদি অঙ্কন করো তার মধ্যবর্তী কোণ, তাহলে তোমাকে প্রায় এটা কিন্তু বের করতে বলে, তখন আর তোমরা বের করতে পারো না যে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তার কত। তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার কিন্তু এটা। যদি একইভাবে বলতো পরপর দুটি অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান কত, তাহলেও হয়তো এইটা। কথা কি বুঝছো না বুঝো না? তোমাকে যদি বলতো পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত, তাহলে হয়তো এইটা, এখানে 5 বসতো। যদি বলতো পঞ্চম এবং ষষ্ঠ উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত, মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত, তাহলে কি করতে? তখন স্যার ল্যামডা বাই এ হয়ে যাবে। তখন কিন্তু ল্যামডা বাই, কারণ ওই পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী কৌণিক ব্যবধান ওই দুইটা উজ্জ্বল ডোরার সেন্টার এই এ বিন্দুতে যে কোণটা সৃষ্টি করে। তাহলে সেটা কি? সেটা হলো ষষ্ঠ ডোরার কৌণিক ব্যবধান, সেখান থেকে পঞ্চম ডোরার কৌণিক ব্যবধানটা বিয়োগ হয়ে যাবে, তাহলে যেটা পাওয়া যায় তাহলে এইটা পাওয়া যায়। এখন যদি বলে যে একটি ডোরা প্রস্থের কৌণিক ব্যবধান কত, তাহলে এই যে পরপর দুটি উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান আর ডোরা মানে কৌণিক বিস্তার আর ডোরা ব্যবধানের কৌণিক বিস্তার একই কথা না? এটাই কি ডোরা ব্যবধানের কৌণিক বিস্তার না? জি স্যার। তাই যদি বলতো যে যে কোনো একটি ডোরা প্রস্থের কৌণিক ব্যবধান কত বা কৌণিক বিস্তার কত, ল্যামডা বাই 2 আছে। ল্যামডা তাহলে বাই এইটার 2 আবার তো অর্ধেক হয়ে অর্ধেক। যাবে। কারণ এইটা হলো টোটাল কৌণিক ব্যবধান, তাহলে কৌণিক এই ডোরা প্রস্থ হবে কি এই কৌণিক ব্যবধানের অর্ধেক, তাহলে কোনটাও কি হয়ে যাবে তখন অর্ধেক হয়ে যাবে। তখন যে কোনো একটি ডোরা প্রস্থের যে কোনো সে উজ্জ্বল হোক আর অন্ধকার হোক যে কোনো একটি ডোরা প্রস্থের কৌণিক ব্যবধান সেটা হইল থিটা ইকুয়ালস টু ল্যামডা বাই 2a। বুঝো নাই? এই জায়গাগুলো কিন্তু ভুল করো, এইগুলো ভুল করা যাবে না। এরপরে কি আর একটা কোশ্চেন এখানে ঘুরায়, সেটা হইল যে কেন্দ্রীয় ডোরা থেকে উভয় পাশের পঞ্চম ডোরার কৌণিক ব্যবধান কত। দেখো কথাটা বলছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে উভয় পাশের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত। পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান এখানে কি হবে 5 ল্যামডা বাই এ উপরের, এর নিচেরও পঞ্চম উজ্জ্বল ডোরা, তাহলে এখানেও এই হইলো পঞ্চম উজ্জ্বল ডোরা, তাহলে এখানেও কিন্তু কৌণিক ব্যবধান আছে, কৌণিক ব্যবধান হবে টোটালটা। স্যার দুইটা যোগ হবে, তার নিচেও ততটুক পরিমাণ পাবা, দুইটা যোগ হবে। তার মানে তুমি যদি কেন্দ্রীয় ডোরা থেকে উপরে পঞ্চম ডোরার পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান বের করো এবং সেটাকে 2 দিয়ে গুণ করলেই তখন উভয় পাশের কেন্দ্রীয় ডোরার উভয় পাশের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান পাওয়া যায়। বুঝো নাই? স্যার দুই পাশে এখানে কি এন এর মান আলাদা আলাদা দিতে পারে? দিতে পারে, তাহলে আলাদা করবা তুমি। তোমার যদি উভয় পাশের এ পাশের যদি বলে যে উপরের দিকে পঞ্চম উজ্জ্বল ডোরা আর নিচের দিকে তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত, তার পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান এইটা বের হবে। আর নিচের দিকে তোমার তৃতীয় উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান এখানে 3 ধরে বের হবে, দুটো যোগ হয়ে যাবে। বিষয় যদি বুঝে থাকি যা বের করতে বলে অত করতে পারো। অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান যদি বের করতে বলে এনতম অন্ধকার ডোরা, তাহলে এই এন এর জায়গায় জাস্ট কি হয়ে যাবে 2n। এইটা হয়েছে কিন্তু এটা কিন্তু এন হয়ে গেছে, এখানে অন্ধকার ডোরার জন্য এখানে কি আসবে ওটা তুমি ওখান থেকে হিসাব করলেই পাবা। ওইখানে তোমার এটা উজ্জ্বল ডোরার জন্য এন আসছে, অন্ধকার ডোরার জন্য কি আসবে 2n - 1 ডিভাইডেড বাই 2 আসবে একটা, সেই অনুপাতে এখানে হিসাবগুলো কিন্তু আসবে। বুঝো নাই আমার কথা? স্যার যখন অন্ধকার ডোর হবে তখন 2n - 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2a 2n - 1
ল্যামডা ডিভাইডেড বাই 2 অন্ধকার ডোরার এনতম অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান সেটা হবে 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2 বুঝছি না বুঝি নাই? ওই একইভাবে রান করবে সব। তাহলে এখানে কৌণিক ব্যবধান এই সংক্রান্ত বিষয় আমি ক্লিয়ার করে দিলাম। পানির ভিতরে নিলে কি ঘটনা ঘটবে সেগুলো ক্লিয়ার হয়ে গেল, এনের বিষয় ক্লিয়ার হয়ে গেল, কোণের বিষয়টা ক্লিয়ার করবা টুকটাক এই ঝামেলা। আর দুইটা কোশ্চেন আছে একটু হাই থটের, যদি কোশ্চেন ঘুরাই সেখান থেকে কোশ্চেন সেট করতে পারে। সেটা হইলো যে ব্যতিচার শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, এই একটা বিষয়। আর একটা হইলো যদি তার পথের উপরে এই নিউ প্রস্থের মানে টি প্রস্থের এবং নিউ প্রতিসারাঙ্কের যদি কোনো একটা বাধা বা প্রতিফলক তল থাকে, তখন এখানে এই যে ডোরার অবস্থানের কিছু পরিবর্তন ঘটে, সেই জায়গাটার অ্যানালাইসিস। এই দুইটা বিষয় আগামী ক্লাসে আলাপ আলোচনা করব। তাহলে এ পর্যন্ত এই জায়গাগুলো একদম ঠিক করেছি, কথা বুঝছি আমরা? জি স্যার। স্যার লাস্টের দুটো যে টপিক স্যার এইরকম কি স্যার বোর্ডে আসতে পারে হার্ড করে তোর স্যার? সমস্যা কি? তোর সমস্যাটা কি? হ্যাঁ ছাগল কোথাকার? বোর্ডে আসতে পারে, অমুক করতে পারে, সমুক করতে ভাই পারে। বোর্ডে যে জিনিস আসবে তুই মডেল টেস্ট গুলো দেখ, যে বোর্ডে কি জিনিস আসে ওইগুলো দেখ, খালি বারবার বলে যা পড়াইতেছি পড়বি, না পড়ার লাগলে ভালো না লাগলে চলে যাবে। তোর বোর্ডে কি কি আসবে বোর্ডের কোশ্চেন আমি দেখছি না, তোর যা পড়া লাগবে আমি পড়াই দিতেছি।